নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার শুরু দুপুরটা একটু অন্যরকম, কারণ আজ আপনারা শুনতে চলেছেন বেতাল পঞ্চবিংশতির একটি গল্প। আর বেতাল পঞ্চবিংশতি মানে বেতালের বলা বিক্রমকে কিছু গল্প এবং তার প্রশ্ন উত্তর। বিক্রম বেতালের সঙ্গে আপনাদের সকলেরই পরিচয় আছে। রাজা বিক্রমাদিত্যের সঙ্গে শান্তশীল নামে এক সন্ন্যাসীর পরিচয় ঘটার পর সেই সন্ন্যাসীর আদেশে তিনি যখন এক শ্মশানে যান, তখন সেই শ্মশানে বেতালের সঙ্গে তার প্রথম পরিচয় ঘটে। বেতাল রাজা বিক্রমাদিত্যের কাছে কিছু শর্ত রাখে তার সঙ্গে সন্ন্যাসীর কাছে যাওয়ার জন্য। বেতাল রাজাকে কিছু গল্প শোনাতে চায় এবং প্রত্যেক গল্পের শেষে বেতাল রাজাকে কিছু প্রশ্ন করবে। যদি রাজা বিক্রমাদিত্য সেই সব প্রশ্নের সঠিক উত্তর দেন, তাহলে বেতাল আবার শিরীষ গাছে ফিরে যাবে। আর যদি জানা সত্ত্বেও রাজা ভুল উত্তর দেন, তাহলে রাজার মাথা ফেটে চৌচির হয়ে যাবে। উপভোগের আসরে আপনারা শুনতে চলেছেন বেতালের বলা প্রথম গল্প। আজকের গল্প রাজকন্যা পদ্মাবতী এবং রাজপুত্র বজ্রমুকুট। আজকের গল্পটি আমরা নিয়েছি নির্মল বুক এজেন্সি থেকে প্রকাশিত বেতাল পঞ্চবিংশতির গল্প থেকে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, রাজকন্যা পদ্মাবতী এবং রাজপুত্র বজ্রমুকুট। কোনো এক সময় বারাণসী রাজ্যে প্রতাপ মুকুট নামে এক রাজা ছিলেন। রাজার এক রানী ও বজ্রমুকুট নামে এক ছেলে ছিল। বজ্রমুকুট ছিল রাজা ও রানীর চোখের মণি। তাকে তারা খুব ভালোবাসতেন। একদিন রাজপুত্র বজ্রমুকুট তার বন্ধু মন্ত্রীপুত্রকে সঙ্গে নিয়ে শিকারে বেরোলেন। এক সময় শিকার করতে করতে রাজপুত্র একলা একটা গভীর বনে ঢুকে পড়লেন। সেই গভীর বনে একটা সুন্দর সরোবর ছিল। রাজকুমার সেখানে গিয়ে দেখলেন সরোবরের জলে হাঁস, বক আর অন্যান্য সব জলচর প্রাণীরা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। মৌমাছিরা ফুলে মধু খাচ্ছে, আর চারিদিকে কত সুন্দর সব গাছপালা ফুলে ফুলে সব ভর্তি। কোকিল ও অন্য সব পাখিরা মনের আনন্দে গান গাইছে। এই রকম সুন্দর পরিবেশে তার দু চোখ ভরে গেল। রাজকুমার তার ঘোড়াকে একটা গাছে বেঁধে নিজে সরোবরের জলে স্নান করতে নামলেন। তারপর শিব মন্দিরে গিয়ে পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে এলেন। ঠিক সেই সময় এক রাজকন্যা তাঁর সখীদের সঙ্গে সরোবরে এলেন। তারপর সরোবরের জলে স্নান করে মন্দিরে পুজো সেরে গাছের ছায়ায় ঘুরে বেড়াতে লাগলেন। রাজকুমার রাজকন্যার রূপ দেখে ভীষণ মুগ্ধ হয়ে গেলেন। ওদিকে রাজকুমারীও রাজকুমারকে দেখে মুগ্ধ। রাজকুমারকে দেখে রাজকন্যা নিজের খোঁপা থেকে একটা পদ্ম ফুল খুলে হাতে নিয়ে তারপর সেটা আলতো করে কানে ছোঁয়ালেন। আবার সেই ফুলটি দাঁতে কাটলেন, তারপর মাটিতে ফেলে দিলেন। যাওয়ার সময় ফুলটি কুড়িয়ে নিজের বুকে রাখলেন আর রাজকুমারের দিকে একবার তাকিয়ে সখীদের সঙ্গে চলে গেলেন। রাজকুমার এইসব ইঙ্গিতের কোনো মানেই বুঝতে পারলেন না। তবে রাজকুমারীকে যে তার ভীষণ ভালো লেগেছে, বন্ধু মন্ত্রীপুত্রকে সেই সব মনের কথাই খুলে বললেন। এদিকে রাজকুমারের মন ভালো নেই, সবসময়ই রাজকন্যার কথা মনে পড়তে লাগে। তাই তার খাওয়া দাওয়া কাজকর্মে কোনো কিছুতেই মন বসছিল না। তিনি রাজকন্যার একটা ছবি এঁকে তার দিকে তাকিয়ে সব সময় বসে থাকতেন। রাজকুমারের এই অবস্থা দেখে মন্ত্রীপুত্র বলল, এ কি হে সখা, এ কি অবস্থা? আমি প্রতিজ্ঞা করেছি ওই রাজকন্যাকে বিয়ে করব। ওকে বিয়ে না করতে পারলে আমি মরে যাব। মন্ত্রীপুত্র রাজকুমারের কথা শুনে খুবই ভাবনায় পড়লেন। তারপর বললেন, তবে সখা,
রাজকুমারী তোমাকে কোনো কথা বলেছেন কি? আমাকে কোনো কথাই বলেননি, তবে পদ্ম ফুল দিয়ে কি যেন সব ইঙ্গিত করেছেন। হুম, তাহলে তো সবই বোঝা গেল। কি করে কি করে সব বুঝলে বন্ধু? আমাকে সব বুঝিয়ে বলো, আমি যে আর ধৈর্য রাখতে পারছি না। দেখো, রাজকুমারী মাথা থেকে পদ্ম ফুলটি নিয়ে কানে পড়েছেন। তার মানে হচ্ছে তিনি কর্ণাট নগরে থাকেন। দাঁতে ফুল কাটার মানে উনি দন্তকাট রাজার মেয়ে। মাটিতে ফুল ছুঁড়ে ফেলার মানে ওনার নাম পদ্মাবতী। আর বুকে তুলে নেওয়া মানে উনি তোমাকে বিয়ে করতে চান। এইসব কথা শুনে রাজকুমারীর মনে খুব আনন্দ হলো, আর দুই বন্ধুতে রাজপোশাক পরে ঘোড়ায় চড়ে কর্ণাট নগরের দিকে যাত্রা করলো। কর্ণাট নগরে পৌঁছে রাজপ্রাসাদের সামনে তারা একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পেল। তারা অবাক হয়ে ঘোড়া দুটিকে একটি গাছে বেঁধে সেই কুঁড়ে ঘরে প্রবেশ করলো এবং দেখতে পেল সেখানে এক বুড়ি বসবাস করে। মা, মা, এখানে আমরা ব্যবসা করতে এসেছি। এখানে একটু থাকার জায়গা হবে কি? বুড়ি ওদের কথা শুনে ও আচার ব্যবহারে খুব খুশি হলেন। তারপর বললেন, হ্যাঁ বাবা, জায়গা কেন হবে না, নিশ্চয়ই হবে। তোমাদের যতদিন ইচ্ছে থাকো, আমার তাতে কোনো আপত্তি নেই। বুড়ির কথা শুনে দুই বন্ধুতে কুঁড়ে ঘরে ঢুকলো ও বুড়ির সঙ্গে গল্প করতে লাগলো। মন্ত্রীপুত্র বললেন, আচ্ছা মা, এই বাড়িতে কজন থাকে? তোমার সংসারই বা কি করে চলে? তখন বুড়ি বললেন, আমার ছেলে রাজবাড়িতে কাজকর্ম করে, আর রাজামশাই আমার ছেলেকে খুব ভালোবাসেন। রাজকন্যা পদ্মাবতীর আমি ধাইমা ছিলাম, এখন বুড়ি হয়েছি, তাই বাড়িতেই থাকি। রাজামশাই আমার খাওয়া পড়ার সব খরচই দেন। রাজকন্যাকে দেখতে রোজ একবার করে আমি রাজপ্রাসাদে যাই। বুড়ির কথা শুনে রাজকুমার বললেন, বুড়িমা, তুমি কাল গিয়ে রাজকুমারীকে বলবে শুক্লা পঞ্চমীতে সরোবরের তীরে যে রাজকুমারকে দেখেছিলে, সে তার সংকেত বুঝে এখানে এসে আশ্রয় নিয়েছে। রাজকুমারের মুখে এই কথা শুনে বুড়ি লাঠি হাতে নিয়ে দৌড়ে রাজবাড়ির দিকে রওনা হলেন। গিয়ে দেখেন রাজকন্যা একা বসে কি যেন সব ভাবছেন। বুড়ি রাজকন্যার কাছে বসে বললেন, রাজকুমারী, তোমাকে ছোট থেকে আমি মানুষ করেছি, এবার তুমি বিয়ে করো। শুক্লা পঞ্চমীতে সরোবরের ধারে যে রাজপুত্রকে দেখেছিলে, তিনি এখন আমার বাড়িতে এসে উঠেছেন। তিনি আমাকে দিয়ে তোমার কাছে খবর পাঠিয়েছেন। রাজকুমার কিন্তু রূপে গুণে সত্যিই অপূর্ব, তোমার যোগ্য পাত্রই বটে। এই কথা শুনে রাজকন্যা রেগে বুড়ির গালে চড় মেরে বললেন, চলে যাও, এখনই এই বাড়ি থেকে চলে যাও, আমাদের বাড়িতে আর আসবে না। বাড়ি ফিরে রাজকুমারকে সব কথা বললেন। এসব কথা শুনে রাজকুমারের তো খুব মন খারাপ হয়ে গেল। মন্ত্রীর পুত্র বললেন, সখা, তুমি মন খারাপ করো না, দেখবে সময় সব ঠিক হয়ে যাবে। বুড়িমার গালে 10 আঙুলের ছাপ মানে হলো ওই 10 দিন পরে শুক্লপক্ষের শেষে তোমার সঙ্গে দেখা হবে। আর চিন্তা করো না। শুক্লপক্ষ এলো। বুড়ি এবার রাজকুমারীর কাছে গিয়ে রাজকুমারের কথা আবার বললেন। এবারও রাজকন্যা বুড়িকে খিড়কির দরজা দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন। বুড়ি তো মনের দুঃখে বাড়িতে গিয়ে রাজকুমারকে সব কথা খুলে বললেন। রাজকুমার সব শুনে হতাশায় আবার ভেঙে পড়লেন।
মন্ত্রীপুত্র বললেন, অত ভেঙে পড়ো না তো সখা। রাজকুমারী আজ রাতে তোমাকে খিড়কি দরজা দিয়ে অন্দরমহলে যেতে বলেছেন। এই কথা শুনে রাজকুমারের মনে তো আর আনন্দ ধরে না। রাতের অপেক্ষায় প্রতি মুহূর্ত গুনতে লাগলেন। রাত হতেই রাজকুমার রাজপোশাক পরে রাজবাড়ির দিকে রওনা দিলেন। মন্ত্রীপুত্র তাকে খিড়কির দরজা পর্যন্ত পৌঁছে দিলেন। রাজকুমার ঢুকে দেখলেন রাজকন্যা সেজে গুজে বসে আছেন। ঘরদোর সব সাজানো গোছানো। ওই রাতেই তারা বিয়ে করলেন। সারা রাত মনের সুখে দুজনে গল্প করলেন। ভোর হতে রাজকন্যা রাজকুমারকে কিছুতেই যেতে দিলেন না। রাজকুমারও মনের আনন্দে সেখানেই রয়ে গেলেন। মনের সুখে দিন কাটাতে লাগলেন তারা। কিছুদিন পর রাজকুমার নিজের দেশে ফিরে আসতে চাইলেন, কিন্তু রাজকুমারী কিছুতেই তাকে ছাড়তে চাইলেন না। রাজকুমার মনে মনে ভাবতে লাগলেন, আমি খুবই অন্যায় করেছি। আমি আমার বাবা মাকে ছাড়া এতদিন আছি, আমার প্রিয় বন্ধু তারও কোনো খোঁজ খবর নিচ্ছি না। বন্ধু নিশ্চয়ই এতদিন আমাকে স্বার্থপর বলে ভাবতে শুরু করেছে। রাজকুমারকে এরকম চুপচাপ বসে থাকতে দেখে রাজকন্যা বললেন, কি হয়েছে গো তোমার? এরকম চুপচাপ বসে আছো কেন? আমার বন্ধু মন্ত্রীপুত্র এখানেই রয়েছে। প্রায় 1 মাস হতে চলল, তার কোনো খবর পর্যন্ত আমি পাচ্ছি না। জানি না সে কেমন আছে। আমার এই বন্ধুটি খুবই বিদ্বান ও বুদ্ধিমান। সেই তো তোমার সব সংকেতের মানে আমাকে বলে দিয়েছে। বন্ধুর সঙ্গে আমার একবার দেখা করা উচিত। রাজকুমারী সব শুনে বললেন, এ তো তুমি খুবই অন্যায় করেছো। তোমার বন্ধু বলে কথা, আমি অনেক রকম মিষ্টি খাওয়াবো তাকে। তার জন্য অনেক খাবার তৈরি করে দিচ্ছি। তুমি বরং এসব খাবার নিয়ে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে এসো। রাজকুমার বুড়ির বাড়িতে গিয়ে বন্ধুর সঙ্গে দেখা করলো ও সব কথা বলল। বহুদিন পর বন্ধুকে পেয়ে মনে খুবই আনন্দ হলো তার। রাজপুত্র চলে যেতে রাজকুমারী মনে মনে ভাবলেন, রাজকুমার বন্ধুর বুদ্ধিতেই আমাকে বিয়ে করেছে। এখন বন্ধুকে গিয়ে সব কথাই বলবে সে। আমাদের কোনো কথাই আর গোপন থাকবে না, সবাই সব জেনে যাবে। তার চেয়ে মন্ত্রীপুত্রকে মেরে ফেলাই ভালো। এই ভেবে পদ্মাবতী মিষ্টিতে বিষ মিশিয়ে সখীদের দিয়ে বুড়ির বাড়িতে পৌঁছে দিলেন। মন্ত্রীপুত্র এত মিষ্টি দেখে অবাক হয়ে গেল। বলল, আমার জন্য আবার এত মিষ্টি কেন? রাজকুমার বললেন, আজ তোমার কথাই সারাদিন ধরে ভাবছিলাম বন্ধু। পদ্মাবতীর কাছে তোমার কথা বলেছি। তোমার সব কথা শুনে পদ্মাবতী খুব খুশি হয়েছে। তাই বলেছে তুমি বন্ধুর কাছে যাও, আমি নিজের হাতে মিষ্টি তৈরি করে পাঠিয়ে দিচ্ছি। বন্ধু, তুমি আমার সামনে বসে মিষ্টি খাও, তাহলে আমি ভীষণ খুশি হব। রাজপ্রাসাদে গিয়ে বলবো তুমি রাজকুমারীর খুব প্রশংসা করেছ। এতে রাজকুমারীও খুব খুশি হবে। এই মিষ্টিতে বিষ আছে সখা, যে খাবে সেই মরে যাবে। তুমি খুবই সহজ সরল সখা, তুমি এসব কথা কিছুই জানো না। রাজকুমারীরা রাজকুমারের প্রিয় পাত্রকে কোনোদিনই দু চোখে দেখতে পারে না। তোমার স্ত্রীও তাই আমাকে সহ্য করতে পারছে না। আমার কথা ওকে বলা তোমার উচিত হয়নি সখা। এই বলে রাজকুমার একটা মিষ্টি বুড়িমার পোষা বিড়ালকে দিলেন। বিড়ালটি মিষ্টিটা খেয়ে সঙ্গে সঙ্গেই মারা গেল। এই দৃশ্য দেখে রাজকুমারের মনে ভীষণ কষ্ট হলো। তারপর বললেন, বন্ধু, আমি এ কথা বিশ্বাস করতে পারছি না। তুমি জানো না রাজকুমারী কত ভালো মনের মেয়ে, আমাকে কত ভালোবাসে। ঠিক আছে, আমি না হয় পরীক্ষা করে দেখি। না সখা, না না না, তাকে কখনোই ত্যাগ করো না। তাকে যে করেই হোক আমাদের রাজধানীতেই নিয়ে যেতে হবে। আমি যেমনটি বলবো তুমি তেমনটি করো। তুমি পদ্মাবতীকে গিয়ে বলো যে মিষ্টি পাঠিয়েছে তা খেয়ে আমি ঘুমিয়ে পড়েছি। তাকে এর বেশি আর কিছু বলো না।
তারপর আজ রাতে যখন রাজকুমারী ঘুমিয়ে পড়বে তখন তার গা থেকে সমস্ত গয়না খুলে নিয়ে একটা পুঁটলিতে বেঁধে নেবে। তারপর তার বাঁ পায়ে একটা ত্রিশূলের চিহ্ন এঁকে দিয়ে তুমি চুপি চুপি চলে আসবে। পরদিন রাজকুমার মন্ত্রীপুত্রের কথা মতো সব কিছু করে বুড়িমার ঘরে ফিরে এলেন। মন্ত্রীপুত্র এক সন্ন্যাসী সেজে শ্মশানে গেলেন আর রাজপুত্রকে তাঁর শিষ্য সাজিয়ে বললেন, তুমি এই গয়নাগুলো রাজবাড়ির কাছে কোনো স্বর্ণকারের নিকট বিক্রি করো। যদি কেউ রাজকুমারীর গয়না চিনে তোমাকে চোর বলে তাহলে তাকে তুমি এক কাজ করো, আমার কাছে সোজা নিয়ে আসো। রাজকুমার স্বর্ণকারের কাছে গয়না বিক্রি করতে গেলেন। স্বর্ণকার সব গয়না দেখে চমকে উঠে বলল, এই গয়নাগুলি তো কিছুদিন আগে রাজকুমারীকে তৈরি করে দিয়েছি। এই গয়না তোমার হাতে এলো কি করে? রাজকুমারকে স্বর্ণকার চোর ভাবতে লাগলো। এদিকে চারিদিকে ভিড় জমে উঠল। নগর রক্ষক এসে রাজকুমারকে আর স্বর্ণকারকে বন্দি করল। রাজকুমার বললেন, এই বিষয়ে আমি কিছুই জানি না। আমার গুরুদেব সবকিছু জানেন। তিনি শ্মশানে বসে ধ্যান করছেন। তিনি আমায় এসব বিক্রি করতে দিয়েছেন। চলুন তার কাছে যাই, তাহলে আপনারা সব জানতে পারবেন। নগর রক্ষক শ্মশানে গিয়ে সন্ন্যাসী বেশে মন্ত্রীপুত্র ও তার শিষ্য রাজপুত্রকে ধরে বন্দি করে রাজার কাছে নিয়ে এলেন। রাজা এইসব গয়না দেখে ছদ্মবেশী সন্ন্যাসীকে নির্জনে নিয়ে গেলেন, দিয়ে বললেন, এসব তুমি কোথায় পেয়েছো? আমি কৃষ্ণা চতুর্দশীর রাতে শ্মশানে বসে ডাকিনী মন্ত্র সিদ্ধ করছিলাম। সেই মন্ত্রের প্রভাবে এক ডাকিনী এসে নিজেই তার গা থেকে সমস্ত গয়না খুলে আমার পায়ে দিয়ে গেছে, আর আমি ওর বাঁ পায়ে যোগ সিদ্ধির প্রমাণ হিসাবে ত্রিশূলের চিহ্ন এঁকে দিয়েছি। এসব গয়না তারই মহারাজ। রাজা সঙ্গে সঙ্গে অন্দরমহলে লোক পাঠিয়ে খোঁজ নিলেন রাজকুমারী পদ্মাবতীর পায়ে কোনো ত্রিশূলের চিহ্ন আঁকা আছে কিনা। রানী এসে বললেন, হ্যাঁ, পদ্মাবতীর পায়ে ত্রিশূলের চিহ্ন আঁকা আছে। এই কথা শুনে রাজামশাই ভীষণ ক্ষেপে গেলেন। বললেন, এই মেয়েকে তো রাজবাড়িতে রাখা যাবে না। ওকে এক্ষুনি বনবাসে পাঠানো উচিত। ওকে রাজ্যে রাখলে রাজ্যের অমঙ্গল হবে। ওদিকে মন্ত্রীপুত্রকে সঙ্গে নিয়ে রাজকুমার রাজকুমারীর খোঁজে বের হলো। ওরা দেখল রাজকুমারী পদ্মাবতী একটা গাছের তলায় বসে বসে কাঁদছে। তারপর রাজকুমার অনেক বুঝিয়ে রাজকন্যাকে ঘোড়ার পিঠে চাপিয়ে নিজের দেশে রওনা দিল। রাজা ও রানী এতদিন পর ছেলেকে ও ছেলের বউকে দেখে খুব খুশি হলেন। তারপর তারা সুখে শান্তিতে ঘর সংসার করতে লাগলো। এই গল্প বলে বেতাল বলে উঠল, মহারাজ, এবার তুমি আমার প্রশ্নের উত্তর দাও। এই গল্পে পদ্মাবতী, তার পিতা দন্তকাঠ ও মন্ত্রীপুত্র, এদের মধ্যে কে সবচেয়ে বেশি অপরাধী? তোমার কাকে অপরাধী বলে মনে হয়? বেতালের মুখে সমস্ত গল্প শুনে বিক্রমাদিত্য বললেন, আমার মতে রাজা দন্তকাঠ এই গল্পে সবচেয়ে বেশি অপরাধী। বেতাল বিক্রমাদিত্যকে প্রশ্ন করল, কেন কেন কেন? শত্রুকে মারা কোনো দোষের নয়। পদ্মাবতী মন্ত্রীপুত্রকে শত্রু ভেবেই মেরে ফেলতে চেয়েছিলেন মাত্র, আর মন্ত্রীপুত্র পদ্মাবতীকে শত্রু ভেবে তার সঙ্গে এই নিষ্ঠুর ব্যবহার করেছেন। রাজা দন্তকাঠ কিন্তু মেয়ের সঙ্গে যা করেছেন একদমই সঠিক ব্যবহার করেননি। তিনি পিতা হয়ে মেয়ের দোষ বিচার না করেই তাকে বনবাসে যাওয়ার আদেশ দিয়েছেন। এটা ভীষণ অপরাধ।
বিক্রমাদিত্যের মুখে কথা শুনে বেতাল আবার শ্মশানে গিয়ে আগের মতো গাছে ঝুলে পড়ল। আর বিক্রমাদিত্য তার পিছনে পিছনে গিয়ে তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে তুলে নিয়ে ফের রওনা দিলেন। এতক্ষণ আপনারা শুনছিলেন বেতাল পঞ্চবিংশতির প্রথম গল্প রাজকন্যা পদ্মাবতী এবং রাজপুত্র বজ্রমুকুট। গল্পের সূত্রধার আমি রায়া, গল্প পাঠে এবং রাজা বিক্রমাদিত্যের ভূমিকায় প্রীতম, স্বর্ণকার এবং রাজার ভূমিকায় সাগ্নিক, রাজকুমারের ভূমিকায় অনিমেষ, রাজকন্যার ভূমিকায় আশা, বেতাল এবং মন্ত্রীপুত্রের ভূমিকায় সুমন, রানীর ভূমিকায় পৌলমী, বুড়ির ভূমিকায় লক্ষ্মী, পোস্টার ডিজাইন এবং স্পেশাল সাউন্ড এফেক্টসে প্রীতম। আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গল্প বুক। ধন্যবাদ।